কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়তেন। প্রতিদিন সকালে তিনি নিয়মিত শরীরচর্চা করতেন। তারপর পান করতেন বিভিন্ন ধরনের শরবত। কখনো পান করতেন ছাতুর শরবত, কখনো বা বাদামের শরবত কিংবা বিভিন্ন ফলের রস। পরবর্তীকালে তিনি নিয়মিত পান করতেন নিম পাতার শরবত। স্বাস্থ্য সচেতন কবি একবার এক আয়ুর্বেদ বিশেষজ্ঞর কাছ থেকে শুনেছিলেন নিম পাতার রস সর্বরোগ নাশক। সেই থেকেই কবি এই নিম পাতার শরবত নিয়মিত পান করতেন। সারাদিনে তিনি বেশ কয়েকবার খেতেন, তবে দিনের শুরুটা করতেন বিশেষ প্রাতরাশ সহযোগে। খাবার ব্যাপারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত পরিপাটি ছিলেন। প্রাতরাশের তালিকায় সুসজ্জিতভাবে নানান রকমের পদ থাকত। দেশি বিদেশি দু ধরনের খাবারই তিনি খেতেন। অল্প বয়সে তিনি লুচি দিয়ে আলুর ছেচকি, কড়াইশুঁটির কচুরি, ডালপুরি এই সমস্ত খেলেও পরিণত বয়সে স্বাস্থ্যসম্মত প্রাতরাশ করতেই বেশি পছন্দ করতেন। মারমালেট দিয়ে ছাতু মাখা, চিড়ের খিচুড়ি, উপমা, চিজ টোস্ট, মধু দিয়ে টোস্ট, স্যুপ, মাফিন এসব তিনি বেশ রসে রসে খেতেন। মাঝে মাঝে তিনি তার ছোটবেলার খুব প্রিয় খাবার আমসত্ত্ব, সন্দেশ আর কলা দুধে মেখে খেতেন। কবিগুরুর প্রাতরাশ সম্পর্কে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় একটি অত্যন্ত সুন্দর বর্ণনা দিয়েছেন। একবার বনফুল কবিগুরুর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে খুব ভোরবেলায় শান্তিনিকেতনে পৌঁছেছেন। তখনও অন্ধকার কাটেনি, সেই সঙ্গে বেশ ঠান্ডা। অথচ সেই সময় স্নান সেরে ব্রেকফাস্টের টেবিলে হাজির স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সময় কবির বয়স ৭৮ বছর। কবি সেদিনের ব্রেকফাস্টের আয়োজন দেখে বনফুল তো একেবারেই অবাক। বনফুলের বর্ণনা অনুযায়ী ভৃত্য নীলমণি বেশ বড় একটা কাঁসার থালা এনে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে রাখল। থালার ঠিক মাঝখানে একটা রূপোর বাটি উপুর করা, আর তার চারপাশে নানান রকমের কাটা ফল গোল করে সাজানো। কাটা ফলের ফাঁকে ফাঁকে গুঁড়ো গুঁড়ো কি সব ছড়ানো। সেই সঙ্গে বাটিতে তরকারির মতো কি যেন সাজানো রয়েছে সব। কোনোটাই পরিমাণে বেশি নয়, কিন্তু মনে হলো সংখ্যায় অনেকগুলো, ১২-১৪ রকম। কবিগুরুর প্রাতরাশের এই নিপুণ আয়োজন দেখে বনফুল তো অবাক। তার বিস্ময়ের মাত্রা আরও বেড়ে গেল যখন কবিগুরু আস্তে করে রূপোর বাটিটা তুলে ফেললেন, আর তার ভিতর থেকে ওই বাটির মাপের সাদা জমানো একটা জিনিস বেরিয়ে পড়ল। জিনিসটা কি তা জানতেই কবিগুরু বললেন ক্রিম, আর অন্য জিনিসগুলো নানান রকমের ফল, বাদাম, ডাল ভেজানো। বনফুল লক্ষ্য করলেন সেখানে মুগের ডাল, ছোলা, বাদাম, পেস্তা, কিশমিশ, আখরোট তো ছিলই, এছাড়াও ছিল আরও নানান রকমের বাদাম জাতীয় কিছু খাবার। এরপর আবার নীলমণি 2টো কাঁচা ডিম ভেঙে একটা ডিশে করে দিয়ে গেল। কবিগুরু নিজে তাতে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে নিলেন। নীলমণি 2 টুকরো মাখন মাখানো রুটিও আনল। কবিগুরু প্রথমেই ডিশে চুমুক দিয়ে ডিমটা খেয়ে নিলেন। তারপর টেবিলের ড্রয়ার থেকে 2টো শিশি বের করলেন, একটা মার্কের গ্লুকোজ, আরেকটা স্যান্টোজেন। 2টো থেকেই 2 চামচ বের করে মেশালেন ক্রিমের সঙ্গে। তারপর কিশমিশ, পেস্তা সহযোগে খেতে লাগলেন সেটা। পরক্ষণেই কফি এলো, কাপে নয়, কেটলিতে। কফি ব্রু করার যে বিশেষ ধরনের কেটলি থাকে তাতে। এরপর রুটিতে মধু দেওয়া হলো, সেই মধু আবার অস্ট্রেলিয়া থেকে আমদানি। তারপর এলো মুড়ি আর কুসুম বীজ ভাজা, সেই সঙ্গে টাটকা খেজুরের রস। প্রাতরাশের এই বিপুল আয়োজন দেখে বনফুল তো একেবারে অবাক। কবি একবার তার বিদেশি বন্ধুর কাছ থেকে শুনেছিলেন ডিমে সব রকমের খাদ্যগুণ আছে। ব্যাস, তারপর থেকেই শুরু হয়ে গেল এভাবে ডিম খাওয়া। স্বাস্থ্য সচেতন কবি সর্বদাই নিজের খাদ্যাভ্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতেন। কবি নিজের শরীর সুস্থ রাখতে নিয়মিত দুধ পান করতেন। কবিগুরু নিজেই সকল খাবার খেলেও অতিথি আপ্যায়নের জন্য ছিল তার বিশেষ ব্যবস্থা। বনফুলের জন্য ছিল খাঁটি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। বনফুলের জন্য প্রাতরাশের মেনুতে ছিল ফুলকো লুচি, আলুর ছেঁচকি, সিঙাড়া, সন্দেশ। এছাড়াও ছিল আপেল, কলা, কেক, বিস্কুট সহযোগে চায়ের সরঞ্জাম। কবি সকলকে যত্ন করে খাওয়াতে খুব ভালোবাসতেন। সেদিন কবিগুরুর আতিথেয়তায় বনফুল শুধু যে মুগ্ধ হয়েছিলেন তা নয়,
খাবার নিয়েও যে এত নতুন নতুন ভাবনা থাকতে পারে এবং তা যে এত চমৎকারভাবে পরিবেশন করা যেতে পারে তা দেখে বনফুল আপ্লুত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি রবীন্দ্র স্মৃতি নামে এক গ্রন্থে কবিগুরুর খাওয়া এবং খাওয়ানোর গল্প লিপিবদ্ধ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর প্রায় ২৭ বছর পরে ১৯৬৮ সালে প্রকাশিত হয়েছিল সেই বইটি।